ইসমাইল মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের যে বাজেট ঘোষিত হলো সেই বাজেটের নানা রকম বিষয় নিয়ে। আমরা টাইটেলটি যেটি সেটি বলছি কেমন হচ্ছে অন্তর্বর্তী সরকারের বাজেট, সেটা নিয়ে কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি, আর্থিক বিশেষজ্ঞ, বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব মামুন রশিদ রয়েছেন আমাদের সাথে। আমরা মিস্টার মামুন রশিদ, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই বাজেট আলোচনায় যেটি ঘোষিত হয়ে গেল। তো যেটি মূলত আসলে গতানুগতিক কথা সবসময় আমরা বলে থাকি, পত্রপত্রিকায় লিখে থাকি, সেটি হচ্ছে বাজেট আসে বাজেট যায়, নিম্ন মধ্যবিত্ত মানুষের আসলে কি আসে যায়, কি হয় তাদের জন্য, তাদের ভাগ্যে কি আসে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা এই গত 54 বছরে আমরা গণতান্ত্রিক সরকারের বাজেট দেখেছি, আমরা সামরিক সরকারের বাজেট দেখেছি, আমরা স্বৈরাচারী সরকারের বাজেট দেখেছি, আমরা ভোটারবিহীন সরকারের বাজেট দেখেছি, আমির যারা নির্বাচন করছে তাদের বাজেটও দেখেছি। এবার একটা অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট, যেটি বাংলাদেশে এই ধরনের সরকারের বাজেট আগে কখনো ঘোষিত হয়নি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের বাজেট দেখেছি, কিন্তু অন্তর্বর্তীকালীন বলতে সেটা প্রথমবার আমরা দেখতে পাচ্ছি। তো সেই বাজেটের স্বভাবতই যেহেতু সংসদ নেই, আমরা দেখেছি টেলিভিশনের মাধ্যমে সেটি ঘোষণা করা হয়েছে। যিনি উপদেষ্টা রয়েছেন, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন, অত্যন্ত সজ্জন ব্যক্তি, গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, তিনি উপদেষ্টা হিসেবে সেটি ঘোষণা করেছেন। তিনি যেটি বলেছেন সেটা দিয়ে আমরা বিএনপির একটি ছোট্ট প্রতিক্রিয়া এবং জামাতের প্রতিক্রিয়া দিয়ে আপনার কাছে আলোচনা যাব। আমাদের আসলে অ্যাঙ্করের মূল কাজটা হচ্ছে প্রথমে একটু খেইটা ধরানো, আপনার জন্য নয়, দর্শকদের জন্য। সুতরাং আমি কিন্তু এই বিষয়ে কোনো পণ্ডিত ব্যক্তি নয়, শুধুমাত্র নিজের কিছু মুখস্থবিদ্যা আপনার কাছে বলা আর কি। তো সে কারণে আমরা দেখেছি যে যিনি আজকে অর্থ উপদেষ্টা, তিনি সেটা বলেছেন, আমি কোড আনকোড করে বলছি, যে তিনি বলেছেন যে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ করা। এবারের বাজেটে আমরা প্রথাগত ভৌত অবকাঠামো তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে প্রাধান্য দিয়েছে জনগণের সুযোগ সুবিধার কথা তিনি বলেছেন। আমরা বিএনপির গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, আমরা ধরে নিচ্ছি বিএনপির প্রতিক্রিয়া। তিনি বলছেন বাংলাদেশের আদর্শের সঙ্গে বাজারের কোনো সম্পর্ক নাই, যা আছে দেশি বিদেশি ঋণ নির্ভর, এর জন্য এবারের বাজেটে আরও একটু ছোট হলে ভালো হতো। তিনি আরও বলেছেন, আমি আমির খসরু মাহমুদ সাহেবের কথা বলছি, রাজস্বের সঙ্গে সংগতিহীন বাজারের কারণে ঋণ ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি মৌলিক জায়গায় গলদ রয়ে গেছে। এটি বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ বলেছেন। আমরা যদি জামায়াত ইসলামের তারা একটা ছোট্ট প্রতিক্রিয়া দিয়েছে, তারা বলছে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে প্রথম বাজেট নতুন বাংলাদেশের পুনর্গঠনের প্রত্যয়ে আশানুরূপ প্রতিফলন ঘটেনি। তারাও কিন্তু একেবারেই যে খুব সন্তুষ্ট সেটি নয়। তো এখন যে বাজেটটি ঘোষিত হলো, এখন কোনো সেই অর্থে নির্বাচিত কোনো সরকার নেই, একটি বিশেষ সন্ধিক্ষণে, দেশের অর্থনৈতিক সন্ধিক্ষণে এই সরকার বাজেট ঘোষণা করেছে। আমরা দুটি প্রধান দলের প্রতিক্রিয়ার মধ্যে যে একেবারে খুব উচ্ছ্বাসিত কোনো প্রতিক্রিয়া দেখিনি। আপনি কীভাবে দেখছেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমার মনে হচ্ছে যে অফকোর্স আপনি যেটা বলেছেন আমি শতভাগ সমর্থন করি, যে ডক্টর সালেউদ্দিন আহমেদ অত্যন্ত সজ্জন ব্যক্তি, উনি আমার সহকর্মীও ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, মানে টিচার লাইক পার্সোনালিটি, যেটা যদিও উনি বেশি দিন টিচিং করেননি, তারপরেও সো সেই ক্ষেত্রে যে বাংলাদেশ ব্যাংকে ছিলেন সবসময়, ওনাকে আমরা কাছাকাছি পেয়েছি, পাশে পেয়েছি। তো সেই আসপেক্টে কিন্তু আমার কেন জানি মনে হয় আজকে বিভিন্ন প্রতিক্রিয়া শুনে এবং অনেকের এই অর্থনীতিবিদদেরও কথাবার্তা শুনে যে পিপল আর এক্সপেক্টিং টু মাচ। আমার মনে হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা কাজ করছে কাদের সাথে, বেশিরভাগ আপনি জানেন বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন আমরা পছন্দ করি আর না করি, ব্যাপকভাবে কিন্তু সরকারি কর্মকর্তা নির্ভর। সুতরাং সরকারি কর্মকর্তা নির্ভর একটা বাজেটে পার্লামেন্ট নেই কিংবা পলিটিক্যাল পার্টি নেই, একটা ইকোসিস্টেম নেই সকলে মিলে, তাই না? আমরা তো একটা, ধরেন আপনি আমিও কিন্তু একটা ইকোসিস্টেম, যে আপনার আমার সাথে দেখো, আপনারা ব্যবসায়িক পরিচিতি আছে, আমার একটা ব্যবসায়িক পরিচিতি আছে, সো কোথাও না কোথাও আমরা সম্পৃক্ত হয়ে যাই। কিন্তু একটা সরকার, যে সরকারের অনেকগুলো লোক এসছে অতীতের সরকারগুলো থেকে, তারা অবশ্যই ভালো মানুষ, কিন্তু ঝেড়ে কাশার সময় এসছে কিনা কিংবা টিম বিল্ডিংটা হয়েছে কিনা, আমার তো মনে হয় না যে ইভেন তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের পুরো মন্ত্রী পরিষদও কিংবা উপদেষ্টা পরিষদও তারা একটা টিম কিনা, কারণ এক একজন এক এক ধরনের কথা বলে। সুতরাং তারাই যখন টিম না, আবার সরকারি যারা কর্মকর্তা তাদের মধ্যে প্রথম দিকে 3-4 মাস, 5 মাস, 6 মাস বেশ কিছু সন্দেহের দোলাচলে ভুগত ওনারা, এই সরকার তাদেরকে কিভাবে নিবে, কখন বাদ দিয়ে দেয়, নতুন লোক নিবে কিনা। এটা তো প্রথম থেকে শুরু চিন্তা করা হয়েছিল যে একটা
প্রচুর ক্লিনিং আপ হবে, যেটা হয় নাই, ভালো দিকও আছে আবার মন্দ দিকও আছে। ক্লিনিং আপ না হওয়ার তারুণ্যের যে উদ্দীপ্ততা সেটা আমরা পাইনি হয়তো। তো সামগ্রিকভাবে আমিও মনে করি গতানুগত বাধে হয়েছে মূলত, আদার দেন ধরেন সোশ্যাল সেফটি নেট একটু হালকা বাড়ানো হয়েছে, যাদেরকে বৃত্তি দেওয়া হবে তাদের আকারটা বাড়ানো হয়েছে, ভাতার আকারটা। আরেকটি নতুন বিষয় হচ্ছে, নতুন বিষয় আসারই কথা, জুলাই গণ অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটা মোটামুটি আমরা একটা দিক নিশানা পেলাম। মাননীয় উপদেষ্টা যখন বললেন যে 834 জন শহীদ এবং প্রায় 12,000 জন আহত, তো সেই ক্ষেত্রে তাদের পুনর্বাসনের জন্য। তো এই ক্ষেত্রে উনি দুটো জিনিস করেছেন, একটি 405 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ রেখেছেন, তাদের ভাতা দিয়ে তাদেরকে সহায়তা করা, শহীদ পরিবারকে ভাতা দেওয়া দৈনিক মাসিক, তারপর হচ্ছে রেগুলার আর কি নিয়মিত, তারপর হচ্ছে আহতদের পুনর্বাসন, চিকিৎসা, আর তাদেরকে যাদের মধ্যে তারা উদ্যোগী লোক রয়েছে তাদেরও পুনর্বাসন করা, কর্মক্ষেত্রে কর্ম উদ্দীপনার মাধ্যমে পুনর্বাসন করা। সেই জন্য উনি 100 কোটি টাকার একটা স্টার্ট আপ ফান্ডও করেছেন। এগুলো আমার কাছে নতুন মনে হয়েছে। বাকি জিনিসগুলা আপনি জানেন যে সুদের হার বাড়ছে, এবার সুদের হার না, সুদের পরিমাণ, সরকারের যেহেতু ঋণ বেড়েছে সুদ পরিশোধও বেড়েছে, এবং সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দিই। তো পুরা রাজস্ব বাজেটের 7,90,000 কোটি টাকার মধ্যে 28% চলে যাবে এই দুটি কাজে, সুদের পরিষেবা এবং ঋণের পরিষেবা আর সরকারি কর্মকর্তাদের মানে খরচ। তো সেই ক্ষেত্রে আমাদের আয়ত্ত সংস্থান খুব একটা হচ্ছে না। আপনি জানেন যে আমাদের কর জিডিপি রেশিও প্রায় জিডিপির 7%, আর রাজস্ব জিডিপি রেশিও প্রায় 8%। সেই ক্ষেত্রে আমাদের তো নুন আনতে পান্তা ফোড়ায়। ওনাদের ইচ্ছা করলেই যে ওনারা অনেক কিছু করে ফেলতে পারতেন, এইটা ওনারা যে করেন না, এটাই ভালো। আমি বাহবা দেই যে ওনারা 7,96,000 কোটি টাকা থেকে 7,90,000 কোটি টাকা এনেছেন। এমনকি ওনারা এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিও কাটছাট করেছেন। এটা করাটা ভালো, কিচ্ছুতা সাধন দরকার ছিল। এবং ডক্টর সালেউদ্দিন নিজে যেরকম মানুষ, খুব অল্পে সন্তুষ্ট একটা ভালো মানুষ, সেই ক্ষেত্রে উনি এটা করে, বরং আমি আমির কুলসুম মাহমুদ চৌধুরীর সাথে কিছুটা একমত, আর একটু কমানো যেত। কারণ আয়ের সংস্থানের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হয়, ব্যয়টা যদি স্ট্যাটিক হয়ে যায়, তখন কিন্তু আমরা কোথার থেকে আয় করব? তখন আমরা প্রচুর ঋণ করতে হবে, ঋণ করতে গেলেই প্রাইভেট সেক্টরকে ডিপ্রাইভ করতে হবে। আমি এখানে একটা বিষয়, যেহেতু আপনি আজকে আমাদের অনুষ্ঠানে আসবেন, টেলিভিশনে প্রোমো চলার কারণেই আমাকে বেশ কয়েকজন প্রশ্নটি খুব বেশি যুক্তিযুক্ত কিনা তবু আপনাকে জিজ্ঞেস করবার জন্য আমাকে অনুরোধ করেছে। সেটি হচ্ছে যে এই জুলাই বিপ্লবের শহীদদের পরিবার এবং একই সাথে আহতদের যে সুরক্ষার জন্য যে ফান্ডটা করা হয়েছে, স্টার্ট আপ ফান্ড একটা করা হয়েছে, তো একটি দুই একজন দর্শকের যারা হয়তো আমাকে চিনে জানে, তারা জানবার চেষ্টা করেছে যে গত 15 বছরে যে গুম খুন হত্যা হয়েছে, যে নির্বিচারে যে মানুষরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারাও তো এক ধরনের ক্ষতিগ্রস্ত পরিবারের অংশ কিনা, ক্ষতিগ্রস্ত হয় কিনা। অনেকে বাবা হারিয়েছে, অনেকে ভাই হারিয়েছে, পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি হারিয়েছে। তো এটিকে কি অন্তর্ভুক্ত করার কোনো স্কোপ কি এখন না থাকলেও ভবিষ্যতে আছে কিনা, বা এখনো রাখবার কোনো স্কোপ আছে? এটি যারাই প্রশ্নটি করেছে আমি তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, আপনাকেও ধন্যবাদ দিতে চাই। এটি একটি বিবেচনাযোগ্য বিষয়, এবং যদি আপনার আমার উদ্যোগের মাধ্যমে এবং ওনাদের প্রশ্নের মাধ্যমে যদি কোনো ইনক্লুশন করা যায়, আমাদের ওভারঅল যে 1,16,000 কোটি টাকা সামাজিক সুরক্ষা বেষ্টনীর যে বাজেট বরাদ্দ, এটাকে আগে পিছু করে কিংবা ওইটার মধ্যে কোনো ওয়ালেট সাইজিং করে, তাই না, কোনো একটা স্পেস বের করে, এবং আপনি জানেন বোধহয় যে একটা কিন্তু রিভিউ করা হয়েছিল প্ল্যানিং কমিশনে আমাদের ওভারঅল সামাজিক সুরক্ষা বেষ্টনীর, বিশেষ করে বিধবা ভাতা, তারপরে কাদেরকে কভার করা হচ্ছে। ওখানে কিন্তু প্রায় 50% ভুল নাম এবং ভুল ব্যক্তিদের কাছে টাকা দেওয়া হচ্ছে দেখা গিয়েছে। রাজনৈতিক বিবেচনা সেখানে বিরাটভাবে কাজ করেছে। সো আমি মনে করি 1,16,000 কোটি টাকা যেহেতু আগের বছরের তুলনায় একটু বেশি, ওখানে কিছু স্পেস ক্রিয়েট করা যেতে পারে। যদিও দুটি ক্ষেত্রে আমি দেখলাম, আমি পুরোপুরি বাজেটটি পড়তে পারিনি, একটু ফিনান্স বিলটা একটু পড়েছি। সুতরাং সেই ক্ষেত্রে যে এই বাজেটে একটু স্পেস থাকবে বোধহয় সামরিক সুরক্ষা বেষ্টনীতে। এই জন্য আমি আবারও অর্থ বিভাগকে অনুরোধ জানাই এবং পরিকল্পনা মন্ত্রণালয়কে অনুরোধ জানাই,
আপনার মাধ্যমে, এবং যারা এই প্রশ্নটি তুলে আনতে পেরেছেন তাদেরও ধন্যবাদ জানাই। প্রশ্নটি একটু পরিষ্কার করে দিই, সেটি হচ্ছে যে গত 15 বছরে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, যারা সুচিকিৎসা পায়নি, আপনি দেখবেন অনেক এলাকায় গেলে শুনবেন যে চায়ের দোকানের সামনে খড়িয়ে খড়িয়ে হাঁটছে, জিজ্ঞেস করবেন কি হয়েছে, বলে আমি বিরোধী মতের রাজনীতি করতাম, আমাকে ধরে নিয়ে পায়ে গুলি করে দিয়েছে, আমার এক পায়ের জন্য খোঁড়া। অনেক জায়গায় দেখবেন কেউ হয়তো তার পরিবারের সদস্যকে হারিয়ে ফেলেছে। সুতরাং এটিও তার যে থোক বরাদ্দ আছে, না এটা আমার অবগত আছে। আমি আপনাকে বলি, আমি আমাদের এই বড় ভাই আবার বন্ধু সুলভ মিস্টার মাহমুদুর রহমান, ওনাকে আমি দেখা করতে আমি গিয়েছিলাম কাশিমপুর জেলে। উনি আমাকে, আমরা যখন কাউকে দেখতে যাই তখন অ্যাপয়েন্টমেন্ট করে পারমিশন নিয়ে যেতে হয়। জাস্ট উনি আমাদের সমসাময়িকভাবে সময়ে MBA করেছিলেন, তো আমাদের সাথে একটা সখ্যতা ছিল এই MBA সূত্রে। MBA ক্লাবের প্রতিষ্ঠাতাও ছিলেন, ওনাকে আমরা দেখতে গিয়েছিলাম। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, জি জি জি, আমার দেশের। সো তখন ওনাকে যখন আমরা বলছিলাম, সিম্প্যাথাইজ করছিলাম ওনার সাথে, উনি বলছে যে তোমরা আমাকে সিম্প্যাথাইজ করছো কেন, ইউ ইভেন ডোন্ট নো হাজার হাজার তরুণ ছেলে পেলে জেলে জায়গা হচ্ছে না, তাদের একমাত্র অভিযোগকে তাদের পায়ে গুলি করেছে পুলিশ। এবং ঢাকা শহরে, চট্টগ্রাম নগরে যখন কিছু অন্যায় অবিচার হয় পুলিশের কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে, সেটা কিন্তু পত্রপত্রিকায় আসছে, অন্তত নজর কাড়ে। মানে জেলা শহরগুলোতে, উপজেলা শহরগুলোতে প্রচুর। এই জন্য আমি বারবার ধন্যবাদ দিচ্ছি যারাই এই প্রশ্নটি তুলে এনেছেন। প্রচুর কিন্তু ক্ষতিগ্রস্ত, তারপরে গুম, খুন, নির্বিকারে খুন, মানে তুলে নিয়ে যে খুন, এরকম তো আমরা জানিনি যে হয়েছে। আমরা শুধু ইলিয়াস আলীর কথা হয়তো জানি, আরো চৌধুরী আলমের কথা জানি, বাট এরকম অনেক হয়েছে, অনেক হয়েছে। সো আমরা হয়তোবা সরকার চিন্তা করতে পারে। আমরা একটু আসি যে এনবিআর এর সার্বিক যে অবস্থা, আমরা দেখেছি যে এনবিআর এর সংস্কারের যে উদ্যোগ হিসেবে দুটি ভাগে ভাগ করবার জন্য যে প্রস্তাব নেওয়া ছিল, সেখানে কাস্টমস এবং ট্যাক্সের যারা কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলো। তো সে অবস্থার প্রেক্ষিতে এখন আমরা যে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির কথা বলছি, যদিও সেই দুই ভাগে ভাগ করাটা স্থগিত রয়েছে, পরবর্তীতে কি সিদ্ধান্ত হয়তো বোঝা যাবে। তো এই প্রেক্ষাপটে কি এনবিআর এর এই অবস্থার মধ্যে দিয়ে কি অভ্যন্তরীণ আয় বৃদ্ধির যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কি বাস্তবায়নযোগ্য হবে কিনা? খুবই কঠিন। আপনি জানেন গেল 10 মাসে আমাদের রাজস্ব আদায় বেড়েছে আগের বছর তুলনায় 3% মাত্র। সুতরাং এই টেনশন যদি দূর না হয় এবং অভিনবত্ব যদি আনা না যায় আমাদের রাজস্ব আদায়ে, বিশেষ করে কর আদায়ে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা হতে পারে যে কোনো সময়। দ্বিতীয় হচ্ছে, আমরা এখন এবার কিছুটা ভালোই দেখলাম, ফিনান্স বিলটা পড়লাম একটুখানি আপনার এখানে আসার আগে। এখন দেখলাম যে বেশ কিছু জায়গায় মানে কোনো আপোষ নাই, টাকা তুলতেই হবে, এরকম যেমন দেখেছি খুবই স্ট্রং পজিশন নিয়েছে এনবিআর। কিছু কিছু জায়গায় অতীতকালের যত প্রচুর যে আমাদের হাপিত্তেস ছিল, কিছুই হচ্ছে না কিছু হচ্ছে না, বেশ কিছু পেন্ডিং বিষয়কে অ্যাড্রেসও করেছে। তো আমি আশা করি যে শুধু এনবিআর এর উদ্যোগ তো আর বাস্তবায়ন করা যাবে না। আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন টেনশনের কথা, টেনশনটা কিন্তু আগেও ছিল। টেনশন যে এনবিআর, আপনার মনে আছে কিনা, 2 জন এনবিআর কমিশনার মানে মেম্বারকে মানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিন্তু বিবেচনায় করে ফাইলও রেস হয়ে গেছিল। তাদেরকে এনবিআর থেকে এনবিআর চেয়ারম্যান কেন হবে না? তারা ট্যাক্স বুঝে, তারা কাস্টমস বুঝে, তারা ভিটি বুঝে, এক্সাইজ বুঝে, কেন হবে না? তাই না? অন্যান্য দেশে তো হয়। তো সেই ক্ষেত্রে এই পজিশনটি মোটামুটি বিসিএস প্রশাসনের দখলে চলে গেছে। এখন বিসিএস প্রশাসন আবার হারাতে চায় না, আবার তারাও একটা আবরণ সৃষ্টি করেছে যে এনবিআর এর লোকেরা দে আর টু বিজি ইন ট্যাক্স পলিসি অ্যান্ড ট্যাক্স রিয়েলাইজেশন। তারা পিপল ম্যানেজমেন্ট, টেকনোলজি ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সমস্ত গুণাবলী নাই। এই সমস্ত গুণাবলী আছে শুধু প্রশাসনের লোকের জন্য। প্রশাসনের লোকেরা, বিসিএস প্রশাসনের লোকেরা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ওয়াইজ, ক্যাপাসিটি ওয়াইজ বেটার দেন দোজ স্পেশালাইজড ক্যাডার লাইক এনবিআর ক্যাডার, রাজস্ব ক্যাডার, ট্যাক্স ক্যাডার, কাস্টমস ক্যাডার। সো সেই আসপেক্টে কিন্তু এটা অনেক দিন যাবত চলছিল। আমি যেহেতু বাজেট কনসালটেটিভ কমিটির একজন প্রাইভেট সেক্টরের প্রতিনিধি হয়ে গেল প্রায় 30 বছর যাবৎ কাজ করছি, এবং এনবিআর এর যে প্রজেক্টগুলো খুব সাকসেসফুল হয়েছে দাতা গোষ্ঠীর সহায়তায়, তার একটি প্রজেক্টের আমি লিড কনসালটেন্টই ছিলাম, ট্যাক্স প্রজেক্ট।
ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্যাক্স পেয়ার সার্ভিসেস। তো সেই ক্ষেত্রে আলোকে আমরা দেখেছি এই টেনশনটা আছে। এখন টেনশনটা কিভাবে দূর করব আমরা, এখন স্বাভাবিকভাবে আবার সরকার বেশ কিছু জায়গায় পুলিশ নিয়ন্ত্রণে কিংবা পুলিশের দক্ষতা বৃদ্ধিতে পুলিশের কাজ করায়, জগন্নাথ ইউনিভার্সিটির ঘটনায়, অটো পাসের ক্ষেত্রে, তারপরে তিতুমির কলেজের ঘটনায়, ইলেকট্রিক রিক্সা চালকদের ঘটনায়, সামগ্রিকভাবে কিন্তু একটা সরকারের, তারপরে সেক্রেটারিয়েটের ঘটনায় এটা দুর্বলতা প্রমাণ হয়েছে। তো এই ক্ষেত্রে আমার কেন জানি মনে হয়েছে সরকারকেও কিছুটা পেয়ে বসেছে এই সমস্ত মানে প্রেশার গ্রুপগুলো। তো এখন সরকার যদি শক্ত হাতে কিংবা বুদ্ধিদীপ্ততার সাথে, ক্ষিপ্রতার সাথে এগুলো ম্যানেজ না করতে পারে, এই সমস্ত বিভিন্ন পকেটের আন্দোলনগুলো এবং আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কিছুটা হলে অন্যায় দাবি আদায়ের চেষ্টা কিন্তু চলতেই থাকবে, যেটা আমাদের গতানুগতিক এবং নিয়মিত ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করবে। মানে সেক্ষেত্রে আরেকটা বিষয়, সেটি যেমন আপনি কিছুটা এক্সপ্লেইন করলেন, আমরা যারা একটু খোলাসা বুঝতে চাই, সেটি হচ্ছে যে এনবিআর এর কথাই ধরি, বাংলাদেশ ব্যাংকের কথাই ধরি, যিনি বাংলাদেশ ব্যাংকই আছেন, আমরা এনবিআরটা আলোচনায় আপনি করবেন, যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন, তিনি ডেপুটি গভর্নর হলে তিনি গভর্নর হতে চ্যালেঞ্জ কোথায়? কারণ তিনি তো এই যে এই ওয়ালটার প্লাস্টার করতে করতে, আস্তর করতে করতে ওয়ালটার কোথায় কতটুকু পানি লাগবে, ইটটা কি হওয়া দরকার, তার তো মাথার মধ্যে সেটি থাকবার কথা। তো এনবিআরও তো যারা এখন এনবিআর কর্মরত আছেন, এনবিআর যে সবাই যে খারাপ তাও কিন্তু আমি আমার পারসেপশনটা বলছি। একটা আলোচনা সমালোচনা আছে যে ট্যাক্স ক্যাডার, কাস্টমস ক্যাডার, পুলিশ, এসব মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। তো সে অবস্থায় যারা এরকম বিজ্ঞজন, প্রাজ্ঞজন, তারা যদি নিজস্ব জায়গায় নিজেরা আস্তে আস্তে তৈরি হয়ে, তারাও তো বিসিএস দিয়ে সেখানে যাচ্ছেন, তাদের ওখানে সেই পদায়নের প্রধান পদে প্রদানের চ্যালেঞ্জটা কোথায়? কোনো চ্যালেঞ্জ নাই, চ্যালেঞ্জ হচ্ছে মাথায় আমাদের, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের হাউ আদার ক্যাডার্স লবি ফর দ্যাম। তো এখানে আগে কিন্তু আপনি জানেন কিনা সচিবালয় ক্যাডার আর প্রশাসন ক্যাডারের মধ্যে একটা মানে যুদ্ধ ছিল, স্নায়ু যুদ্ধ। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এনবিআর এর স্পেশালাইজড ক্যাডার মানে ট্যাক্স অ্যান্ড কাস্টমস ক্যাডার, ব্যাটের লোকেরা কাস্টমসই, ব্যাট ইনডাইরেক্ট ট্যাক্স, সো তাদের মধ্যে আর প্রশাসনের মধ্যে। সো এটা তো এখন এতদিন কি হতো আমাদের, যে যেটা আদায় করে ফেলতে পারে নিজেদের মধ্যে লবিং করে, নিজেদের মধ্যে একটা কোহেসিভ অ্যাপ্রোচ এনে। তো এখন আমি অনেক দিন কাজ করেছি, পড়িয়েছি ট্যাক্স একাডেমিতে, অনেক দিন মানে অনেক দিন ট্রান্সফার প্রাইসিং পড়িয়েছি, ইনকাম ট্যাক্স পড়িয়েছি, পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়িয়েছি, তারপরে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স পড়িয়েছি। তো এগুলোর কারণে আই হ্যাভ ফাউন্ড সাম ভেরি ব্রিলিয়ান্ট। আমার মনে হয় যে যারা বিসিএস দিয়ে ঢুকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে, আমি জানি না কেন ওনারা ঢুকেন, কেন অন্য জায়গায় যান না, কেন প্রশাসনে যান না, তারা কিন্তু আমি অনেককে পেয়েছি সুপার ব্রিলিয়ান্ট, দে আর ইকুয়ালি কম্পারেবল। আমি যেহেতু ভারতের, ফিলিপাইনের, থাইল্যান্ডের এবং ইন্দোনেশিয়ার ট্যাক্স সিস্টেম নিয়ে আমি মোটামুটি পুঙ্খানুপুঙ্খ বলবো না, কারণ আমি সেরকম ব্রিলিয়ান্ট নই, কিন্তু আমার সম্যক ধারণা লাভ করতে হয়েছে আমার সরকারের প্রজেক্ট ডেলিভারি করতে গিয়ে। আমি সর্বশেষ যে প্রজেক্টটা করেছিলাম সেটিও আবার বিশ্ব ব্যাংকের প্রধানতায়, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো কাস্টমসের, কাস্টম মডার্নাইজেশন। সেখানে আমি সিঙ্গাপুর, যারা যারা কাস্টমসে খুব ভালো, সিঙ্গাপুর, তারপরে পোল্যান্ড, তারপরে ভারত জিএসটি করেছে তারা ইতিমধ্যে, তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তাদেরকে আমরা ঢাকায় নিয়েছি ইউএস থেকে, ইউএস কাস্টমস থেকেও, বর্ডার কাস্টমস। সো এই সমস্ত জিনিস ব্রিটিশ বর্ডার কাস্টমস, তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। এবং আমার কোনোভাবেই মনে হয় নাই যে তাদের দক্ষতার কথা চিন্তা করেন, যদি মেধার কথা চিন্তা করেন আমাদের তারা কোনো অংশ কম। এবং তাদেরকে আমরা জনাব সাইফুর রহমানের পর থেকে একটি ভালো দিক হয়েছে, বিশেষ করে মিস্টার মোহিতের শুরুর দিকে তারা কিন্তু অর্থ মন্ত্রণালয় খুব উদার ছিল। এই আমাদের কর প্রশাসন, আমাদের কাস্টমস, আমাদের ভিএটির লোকজনকে বিদেশে পাঠিয়ে তাদের সম্যক ধারণা যাতে হয়। আমরা তো ট্রান্সফার প্রাইসিংয়ের জন্য প্রচুর মানে লোকজনকে মানে দিস ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর বাইরে পাঠিয়েছি। এবং আমরা তো প্রাক বাজেট আলোচনায় থাকি, জনাব সাইফুর রহমান যেটা শুরু করেছিলেন, যেটা হচ্ছে উনি ট্রেনে করে সমস্ত কর প্রশাসনের কর্মকর্তাদেরকে, কাস্টমসের কর্মকর্তাদেরকে, ভিএটির কর্মকর্তাদেরকে উনি ট্রেনে করে ওনার বাড়িতে চলে যেতেন এবং ওনাদের খানা টানা দিয়ে
আবার ওনারা চলে আসতো, এইভাবে বাজেট ওনার রচনা হয়ে যেত। ওনার কিন্তু একটা মানে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা উনি অর্জন করতেন ওদের সাথে কথা বলে বলে। এটা একটা ফ্যান্টাস্টিক অ্যাপ্রোচ কিন্তু মরহুম মিস্টার সাইফুর রহমান শুরু করেছিলেন। যারা মাঠ পর্যায়ে involved তাদের কাছ থেকে মানে আমি যখন শুনেছি প্রথম এই যে কাস্টমসের ফার্স্ট সেক্রেটারি, কাস্টমসের কমিশনাররা, কাস্টমসের তারপর লাস্ট এক্সপায়ার্স ইউনিটের হেডরা, এগুলা যেটা আউটকাম অফ রিরা প্রজেক্ট, রিফর্মিং ইন্টারনাল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, এটা আবার আরেকটা ফ্যান্টাস্টিক প্রজেক্ট ছিল। ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যদের সহায়তায় IMF এখানে কন্ট্রিবিউট করেছিল। সো সেই আলোকে এগুলো কিন্তু অনেকগুলো ভালো কাজ হয়েছে, কিন্তু ওই যে আন্ডারলাইন টেনশনের কারণে সরকারের ফোকাসের অভাবে, যেমন একটা ভালো কাজ করেছেন মিস্টার সালেউদ্দিন এবং অর্থ বিভাগ এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বিশেষ করে, যে তারা এই যে কর অব্যাহতির সংস্কৃতি যে এটা কমানোর চেষ্টা করেছেন এবার বাজেটে, এবং খুব মানে মিস্টার সালেউদ্দিন আহমেদ খুবই ফোকাস ছিলেন এই ব্যাপারে, যে আমি কিছু না অন্য জায়গায় কিছু না করতে পারি কিন্তু এই ব্যাপারে কিছু একটা করবই। আপনাকে আমি বলি, আমার সম্যক ধারণা রয়েছে এই যে কর অব্যাহতির যে সংস্কৃতি, এটা তো ঠিকভাবে প্রয়োগও করা হতো না, একজনকে দেওয়া হতো একজনকে দেওয়া হতো না। যে রাজনৈতিক মানে প্রাপ্ত মানে রাজনৈতিকভাবে বদান্যতা প্রাপ্ত সে পেত, আরেকজন পেল না। এবং এই সমস্ত ক্ষেত্রে মানে ট্যাক্স ওয়েবার এগুলোর ক্ষেত্রে আমি সম্যক আমার ধারণা আছে, অভিজ্ঞতা আছে। আমি যখন এনবিআর চেয়ারম্যানের রুমে বসে আছি, মহামান্য রাষ্ট্রপতি ফোন করছেন, উনি কি করবে বলেন? এনবিআর চেয়ারম্যান কি করবে? কথা বলছেন। ইয়েস, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমি একটা বছর জানি হায়েস্ট কর অব্যাহতি দেওয়া হয়েছিল বিকজ অফ দ্য হায়েস্ট অফিসার অনুরোধে কিংবা পরামর্শে কিংবা নির্দেশে। জি, সো আমরা যেটি বলছি সেটা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে কর বিভাগ। যদি রাজনৈতিক প্রভাবমুক্ত না থাকে, খালি অফিসারদেরকে, কমিশনারদেরকে, ডিসিটিকে সেখানে দায়ী করে, মেম্বারকে দায়ী করে আসলে কিছু হবে না। তাহলে একেবারে বিরতি যাবার একদম শেষ মুহূর্তে আপনি যদি সরাসরি একটু বলতে চান কিনা আসলে এনবিআর এর যে মিশ্র প্রতিক্রিয়া চলছে, আপনার আসলে যেটি আমি বলছিলাম, আমার নিজের অনুভূতির কথা বলছিলাম, যিনি ট্যাক্সি কাজ করছেন তিনি ট্যাক্সের যে প্রধান পদের পদায়ন হতে চ্যালেঞ্জটা কোথায়? আমি মনে করি যে চ্যালেঞ্জ নাই, শুধু চ্যালেঞ্জটা কি জানেন, দুইটা পার্থক্য, স্পেশালিস্ট আর জেনারেলিস্ট। আমরা যখন কর্পোরেট ক্রেডিটের হেড ছিলাম, আমরা যখন অডিটের হেড ছিলাম, আমরা অডিটটা করতাম, অডিট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন ক্রেডিটের হেড ছিলাম, ক্রেডিট অ্যাপ্রুভাল শিখেছি, রিস্ক ম্যানেজমেন্ট শিখেছি। আমরা যখন কর্পোরেট ব্যাংকিং হেড ছিলাম ব্যাংকে, তখন আমরা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিখেছি। আর আমরা যখন সিইও হয়ে গেলাম, তখন ওই সেলসকে দেখতে হয়, মার্কেটিংকে দেখতে হয়, অ্যাডমিনকে দেখতে হয়, ফাইন্যান্সকে দেখতে হয়, ওভারঅল পিপল ম্যানেজমেন্ট দেখতে হয়, মানুষকে কাজের সুযোগ করে দিতে হয়, নেতৃত্ব বিকাশে এগিয়ে আনতে হয়। তো পিপল ম্যানেজমেন্ট, বিভিন্ন কনফ্লিক্টিং গ্রুপকে ম্যানেজ করা, এটা যদি পারে একজন ট্যাক্সের লোক, একজন কাস্টমসের লোক, আর বাকি একটা কথাই বলবো, আর ওই সমস্ত বিভাগের স্বাধীনতা বাংলাদেশ ব্যাংকে কেন হয় না? কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হঠাৎ করে নির্বাচন করে অর্থ মন্ত্রণালয়, হঠাৎ করে নির্বাচন করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়। এটা যদি বাংলাদেশ ব্যাংকে একটা যদি কমিটি করে দেওয়া যেত এবং স্বাধীনভাবে যদি তারা কমিটি কাজ করতে পারতো, যে আমরা অর্থনীতিবিদকেও দেখব, বাংলাদেশ ব্যাংকের দুইজন ডেপুটি গভর্নরকে দেখব, আমরা এমনকি প্রাইভেট সেক্টর থেকে দুইজনকে দেখব যারা পাবলিক ফিনান্স ভালো বুঝে, যারা নাকি সেন্ট্রাল ব্যাংকিং ভালো বুঝে, সেন্ট্রাল ব্যাংকের কার্যকলাপ কী হওয়া উচিত, ডাইনামিক কীভাবে চেঞ্জ আনা উচিত সেটা ভালো বুঝে। আমরা দুজন ব্যুরোক্রেটকে চান্স দেবো। এই 8 জনের মধ্যে একটা কমিটি হবে, যে কমিটি এই 8 জনকে যাচাই বাছাই করে নির্বাচন করবে, স্বাধীনভাবে নির্বাচন করবে। সেই ক্ষেত্রে একজন ডেপুটি গভর্নর এগিয়ে আসতে পারে, স্পেশালিস্ট কোটার থেকে সে যদি শিফট করতে পারে তার নলেজের কারণে, বা মানে জন অর্থায়নের ব্যবস্থাপনার জন্য, কিংবা প্রাইভেট সেক্টর লেড গ্রোথকে সাপোর্ট করতে পারবে, এই ধরনের যদি মিশন থাকে, ভিশন থাকে, কেন সে পারবে না? একজন অর্থ সচিব যদি পারে, একজন প্রাইভেট সেক্টরের সিও পারবে না কেন? একজন ডেপুটি গভর্নর যদি পলিশড হয়, ফিনিশ থাকে, সবাইকে একসাথে রাখতে পারে। আর একটা প্রবলেম কি প্রফেশনাল সেক্টরে জানেন, একজন আরেকজনকে পুল করে ইন্টারনালি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শত্রু বাইরের থেকে আসে না, তার পাশের রুমে বসে আছে তার শত্রুটা, সে তো উঠতে দেনা থাকে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের শত্রু বাইরের থেকে আসে না। আমরা তো যাই পারলে সারও বলি আমাদের কাজের আদায় করার জন্য, উই ডোন্ট কেয়ার, আমাদের কাজটা দরকার, কিন্তু তাকে নামাই কে?
তার কলিগরাই, তার সহকর্মীরাই, তার অভ্যন্তরীণ, ওইগুলো তার ডক্টর সালেউদ্দিন সমাধান করতে পারবে না, প্রফেসর ইউনূস সমাধান করতে পারবে না। ওখানে আমাদের কালচারাল শিফট করতে হবে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষিত বাজেট, সেই বাজেট নিয়ে কথা বলতে গিয়ে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গ আসলে এনবিআর এর যে অস্বস্তি চলছে সেই অস্বস্তি নিরসন হওয়া দরকার, এবং আমরা দুজনেই একমত হতে পারলাম এটিতে যে সেখানকার নিজস্ব যে ব্যবস্থাপনায় যারা গড়ে উঠছে তার মধ্যে যোগ্য ব্যক্তি যদি সেখানে তাদের প্রদান হয় তাহলেই কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে। আমরা আবারও একই আলোচনা নিয়ে ফিরবো। প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে আবার আমাদের প্রিয় অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ, আর্থিক খাত বিশেষজ্ঞ জনাব মামুন রশিদকে নিয়ে একই আলোচনা আমরা যুক্ত হব। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব মামুন রশিদ, আর্থিক খাত বিশেষজ্ঞ এবং অর্থনীতির বিশিষ্ট ব্যক্তিত্ব। আমি যে বিষয়টা কথা বলছিলাম বাজেট নিয়ে, আসলে পুরো আলোচনাটাই আমরা অনুষ্ঠান জুড়ে করব। কয়েকটা ছোট ছোট বিষয়টা আপনার সাথে আলোচনা করি। আমরা যেমন স্বাস্থ্য শিক্ষা খাতের ক্ষেত্রে বলি, বরাদ্দর কথা বলি, ভর্তুকির কথা বলি, আপনি খানিক আগে ইনসেন্টিভের কথা বলেছেন, ইনসেন্টিভের মিস ইউজের কথা যেটা বলেছেন, এটাও আমরা দেখেছি, আমরা গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে দেখেছি, নিজেও অনেক সময় অভিজ্ঞতা থেকে দেখেছি যে হয়তো কোনো জিনিস এক্সপোর্টই করেনি কিন্তু সে এক্সপোর্ট না করেও কিন্তু তার ইনসেন্টিভ তুলে নিয়েছে। আবার দেখা গেছে পাট বা পাটজাত দ্রব্য এক্সপোর্ট করার কথা সেটা না করে প্লাস্টিকের জুতা বা ব্যাগ এক্সপোর্ট করে সেখানে ইনসেন্টিভ। সুতরাং ইনসেন্টিভ নিয়ে কিন্তু নানা রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু স্বাস্থ্য শিক্ষা কৃষি খাতে যে বরাদ্দ, সেখানে ভর্তুকি দেওয়া, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? সেই জায়গায় এবারে বাজারে কি দেখছেন? ধরেন এগুলা কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে যেগুলা নিয়ে আমরা দেখেছি কি জানেন, যখন আপনি অর্থ বিভাগে যাবেন তারা যদি ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট চালু করছে আস্তে আস্তে রোল আউট প্ল্যানের আন্ডারে, সেখানে কি জিনিসটা স্বাস্থ্য এই 10 মাসে মানে এডিবি বরাদ্দ যতটুকু হয়েছিল স্বাস্থ্য খাতে এবং রেভিনিউ বরাদ্দটুকু সবচেয়ে পিছিয়ে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটা হচ্ছে বাস্তব কথা এক। দ্বিতীয় হচ্ছে শিক্ষা খাতে তো বিরাট অংশ হচ্ছে পরিচালন ব্যয়ে চলে যায়, সত্যিকার অর্থে তথ্য গবেষণায় কোনো বরাদ্দই দেওয়া যাচ্ছে না টাকা। দ্বিতীয় হচ্ছে শিক্ষা খাত হচ্ছে হাইলি পলিটিসাইজড, যেই কারণে সবচেয়ে বেশি দুর্নীতি একটা সময় হয়েছিল যে ইদানিং কালে আগে আর কি, যে 5-10 বছর আগে বারবার চ্যাম্পিয়ন হতো এডুকেশন ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট। সো সেই কারণে এখন আপনি যদি ভালো একটা লোককে আনেন, যেটা আমরা মনে করছি ইদানিং কালে ওনারা অন্তত ব্যক্তিগতভাবে তো আর নিজের পকেটে নিচ্ছে না কিংবা পার্টির লোকজনকে দিয়ে দিচ্ছে না, সো সেই ক্ষেত্রে ওনারা তো কমান্ডারই কথা, ওনারা একটা কাটছাট করেছেন, একটা সিস্টেমের মধ্যে আনছেন, ওই দুর্নীতির টাকাটা যাচ্ছে না, ওনারা নিজেরাও জানেন অনেক জায়গায়। কিন্তু আপনাকে আমি বলি, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আমরা একটা রিভিউ করেছিলাম, সবচেয়ে বেশি দুর্নীতির দুইটা জায়গা, একটা জায়গা আমরা পেয়েছিলাম এই যে সড়ক ও জনপথ এবং রেলপথ, ওই যে ইনফ্রাস্ট্রাকচার, রেলপথের কক্সবাজার ধুমগুম সেই রেল লাইন প্রত্যেক বছরে তার মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা আন্ডারে তার ব্যয় বাড়িয়েছে প্রকল্পের চরম, এবং সেই রেল লাইন কিন্তু দেবে গিয়েছিল এই যে গেল বর্ষায় 2024-এর বর্ষায়। 1 2 আপনি দেখেন প্রাইমারি স্কুল ডিজিটালাইজেশন প্রজেক্ট, সেই প্রজেক্ট পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে শুরু হয়েছিল যত টাকায় আর যেটা শেষ হয়েছে যত টাকায়, এটা আকাশচুম্বী পার্থক্য। শিক্ষা খাতের, স্বাস্থ্য খাতের আমাদের ভ্যাকসিন নিয়ে দুর্নীতি, আমাদের এসেনশিয়াল ড্রাগসের দুর্নীতি, সরকারি যে ওষুধ কোম্পানি তাই না, তাদের দুর্নীতির আপনি শুধু করিডোরে যান এসেনশিয়াল ড্রাগসের কি হয় ওখানে, এসেনশিয়াল ড্রাগসের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয়, এইগুলা যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, নো ওয়ান্ডার ওখানে আমি বেশি টাকা দিয়ে আরো দুর্নীতিকে প্রশ্রয় দিব। যেটা দরকার, আমি স্বাস্থ্য খাতের ব্যয় ব্যবস্থাপনায় অ্যাকাউন্টেবিলিটি, শিক্ষা খাতের ব্যয় ব্যবস্থাপনায় অ্যাকাউন্টেবিলিটি, আমি কত টাকা খরচ করে কত টাকার বেনিফিট পেলাম, ইম্প্যাক্ট অ্যানালাইসিস, এগুলো তো আমাদের সক্ষমতা নাই, আমাদের জনপ্রশাসনের সক্ষমতা নাই, আমাদের রাজনীতির সক্ষমতা নাই। আপনাকে সামগ্রিকভাবে আমাদের ব্যয় পর্যালোচনা, ব্যয় নিরীক্ষার ক্যাপাবিলিটি বেড়েছে। আমরা বলেছিলাম অনেক বছর যাবত, যেটা মিস্টার মুহিত এটা বলতে গিয়ে সংসদে উনি কিন্তু নিন্দার সম্মুখীন হয়েছেন যে 10,000 কোটি টাকার উপরে যাদের খরচ, তাদের খরচটাকে নিরীক্ষা করা উচিত বাই বিগ 4 ইন্টারন্যাশনাল রেপুটেড অডিট ফার্ম দ্বারা। তখন
আজকের যিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান, অত্যন্ত ভালো একজন অর্থ সচিবদের মধ্যে একজন আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, মিস্টার মুসলিম চৌধুরী। তো তখন উনি বলেছিলেন যে বিপিসির অডিটটা শুরু করি, পেট্রো বাংলার অডিটটা শুরু করি। উনি আমাকে নিয়ে, যেহেতু আমি একটা বিগ ফোরে ছিলাম, উনি আমাকে নিয়ে কিন্তু তৎকালীন জ্বালানি সচিবের কাছে গিয়েছিলেন যে আমরা বিপিসির অডিট, আমরা পেট্রো বাংলার অডিট করাতে পারি কিনা, যেহেতু তাদের বরাদ্দ 10,000 কোটি টাকার উপরে। শুরু করতে পারতাম, নিয়মই নাই, আইন নাই, পিও 27 কভার করেনি। কোন দরকার আমাদের? আমাদের বাজেট যদি বাস্তবায়ন করতে হয় আমাদের হয়তো আইনি সংশোধন করতে হবে। আমি সম্যক ধারণা থেকে এগুলো বলছি। আপনি যখন আমাকে নিমন্ত্রণ করলেন, আমি বললাম যদি আপনি যদি অনুমতি দেন, সুযোগ দেন, মন খুলে কথা বলতে চাই। এতদিন বাজেট ব্যবস্থাপনার সাথে জড়িত, তো ঘটনাটা অন্য জায়গায়। আমরা তো 1 টাকা আয় করা যত না কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে 1 টাকা গুণগত মান বজায় রেখে এবং টার্গেট মার্কেটের কাছে ভ্রষ্ট না হয়ে 1 টাকা ব্যয় করা। আমাদের কোনো নিরীক্ষা হয় না। আমাদের যে অপচয় অর্থনীতি, আপনাকে আজকে 7,90,000 কোটি টাকা আমার বরাদ্দ না রাজস্ব খাতের ব্যয়, তো তাইলে আপনি এবং উন্নয়ন বাজেট সহ। সুতরাং আপনি যদি দেখেন, আপনি চোখ বন্ধ করে, আপনি অর্থনীতির লোক না, আপনি পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের লোক না সম্মত জানি আমি, আপনি মেডিসিন বা স্বাস্থ্য খাতের লোক কিংবা আপনি মিডিয়ার লোক, সেই ক্ষেত্রে আপনি যদি, আপনি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারবেন। আমার যে ক্যামেরাম্যান ভাইটি পিছনে দাঁড়িয়ে আছে, উনি বলতে পারবে যে 7,90,000 কোটি টাকার 5% যদি আমি সেভ করতে পারি, পারবো কিনা বলেন? সম্ভব। 20টা 30টা যদি আইন থাকে, যুগোপযোগী আইন, নিরীক্ষা ব্যবস্থা থাকে, আর 20-30টা ভালো প্রশাসক থাকে, তাহলে 7,90,000 কোটি টাকার 5% যদি আমি সেভ করতে পারি, এবং আমি নিশ্চিত জানি, যেহেতু পাবলিক ফাইন্যান্সের আমি একজন লোক এবং আমাকে সদাশয় সরকার, সদাশয় জাতীয় রাজস্ব বোর্ড কিংবা সংস্কার যে কমিটিগুলো হয়েছে, কার্যক্রম হয়েছে, সেগুলো জাতীয় রিভিউ করার জন্য ওনারা ডেকেছেন, কিংবা আমি ছিলাম প্রাইভেট সেক্টর একমাত্র প্রতিনিধি নতুন আয়কর আইনের, প্রাইভেট সেক্টরের সব প্রতিনিধি। সে আলোকে বলি যে আমাদের অপচয় যদি বন্ধ করতে পারি আমরা, 5% 7,90,000 টাকার কোটি টাকা দাঁড়ায়, কয়টা হসপিটাল হইতো, কয়টা এই যে জুলাই অভ্যুত্থানকারীদের জন্য যে ফান্ড করা হলো, কত 405 কোটি টাকা হইতো বলেন? তরুণ উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকা স্টার্ট আপে বরাদ্দ দিয়েছে, কত 100 কোটি টাকা আমরা পেতাম তরুণদের জন্য, তারা টাকাই পায় না, তারা ঋণ পায় না, নারীরা ঋণ পায় না। আমরা অনেক কিছু করতে পারতাম, আমরা অপচয়ের দিকে লক্ষ্য করি না, আমরা সরকারের ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা আনার কথা লক্ষ্য করি না। পাবলিক এক্সপেন্ডিচার কমিটি, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, সে অডিটের ব্যাপারে প্রশ্ন তোলে না কেন? অডিট আপত্তি, হাজার হাজার অডিট আপত্তি, কম্পোর্টার অডিটর অফ জেনারেল অফ বাংলাদেশে, ওখানে মিস্টার মুসলিম চৌধুরী ছিলেন। আমি অনেকবার ওনার সাথে কথা বলেছি। ওনার আগে মিস্টার মাসুদ আহমেদ ছিলেন, ওনার সাথে আমি অনেক কথা বলেছি। বলে যে আমাদেরকে যদি মানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, তারা যদি আমাদেরকে নির্দেশ না দেয়, তারা সর্বা, তারা তো একটা পার্লামেন্টারি পাওয়ার। পার্লামেন্টে তো আলোচনা হয় না বাজেট নিয়ে। পার্লামেন্টে সম্পূর্ণ বাজেট নিয়ে কোনো আলোচনা শুনেছেন? যে আমি বাজেট বরাদ্দ করেছিলাম, কেন আদায় করতে পারলাম না? আমি বাজেট বরাদ্দ করেছিলাম, কেন খরচ করতে পারলাম না? খরচ করার ক্ষেত্রে কেন দুর্নীতি বেরোলো? কে অডিট করলো? কে নিরীক্ষা করলো? কে পার্লামেন্টে আলোচনা করলো? পার্লামেন্টে তো বেশিরভাগ সময় চলে যায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন এবং মৃত আমাদের নেতাদের উপরে বক্তৃতা দিতে যায়। কোথায় ভবিষ্যৎ? কোথায় ট্র্যাক রেকর্ড ঠিক করা? তো ওগুলো ঠিক না করে শুধুমাত্র গতানুগতিক বাজেট, এইটা ওইটা, বাজেটের পেছনে কোনো গবেষণা হয় না। আমরা প্রাক বাজেট আলোচনা বলে আসি সুন্দর সুন্দর কথা, মাননীয় উপদেষ্টারা, মাননীয় মন্ত্রীরা নোট করেন, মহিষাব্দ রীতিমতো নোট নিতেন এটার জিনিসটা। এবং মিস্টার সালাউদ্দিন আহমেদ নিজেও কিন্তু এই প্রাক বাজেট আলোচনাগুলোতে থাকতেন আগে, যখন অর্থনীতি পড়াতেন। তো সেই আসপেক্টে কিন্তু যখন বাজেটটা হয় আমরা দেখি যে কোথাও কিছু নাই, আমরা কি বলে আসলাম, কেন গেলাম ভাই, অ্যাপার্ট ফ্রম স্যান্ডউইচ খাওয়া, কলা খাওয়া, ডিনার করা ছাড়া আমরা তো কিছুই দেখি না ওখানে। এই কারণে ইদানিংকালে অনেকে যায়ও না প্রাক বাজার আলোচনায়, বারবার অর্থ বিভাগ থেকে ফোন করতে হয়,
বারবার জাতীয় রাজস্ব বোর্ডের কোঅর্ডিনেটর যে থাকে, বাজেট কোঅর্ডিনেটর, তাকে সেই ফার্স্ট সেক্রেটারিকে ফোন করতে হয় আমাদেরকে। আমরা যে মজা পাই না, মানে আমি গাই কি, আমার সারিন্দা বাজাই কি, যখন বাজারটা বের হয় কিছুই দেখি না ওখানে। মানে আপনারা যে আলোচনা করে আসছেন বা পরামর্শ কিছুই দেখা যায় না। সো আমি একটা জায়গায় আপনাকে একটু থামিয়ে আমি বিরতিতে যাই। তাহলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতে যে বরাদ্দের বিষয় নিয়ে যেটি এটা মিশ্র প্রতিক্রিয়া কম হয়েছে কিনা, আসলে সেটা না, কোয়ালিটি বাজেটটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের কৃষি নিয়ে একটু বলি, নাহলে অবিচার হবে। আমাদের কৃষির উপরে নির্ভর করে আমাদের অর্থনীতি কিন্তু চালিকা শক্তি, এবং বিশেষ করে গরিব মানুষের জন্য, উৎপাদক শ্রেণীর জন্য। মিসেস মতিয়া চৌধুরীর সময় আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে অনেক আলোচনায়, বিশ্ব ব্যাংক, এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট করে আমরা বের করেছিলাম, আমাদের কৃষি তো অলমোস্ট সারপ্লাস কৃষি হয়ে গেছে। ইট ইজ নো মোর সাবসিস্টেন্স কৃষি, কিন্তু প্রচুর সারপ্লাস জেনারেট করছে। যদি বন্যা খরা না হয় আমাদের কৃষকরা কিন্তু ভেরি হ্যাপি, আর ন্যায্য মূল্য যদি পায়, কোনো ইন্টারাপশন যদি না হয়, আজেরা এবং আমাদের উৎপাদনের যে সব যে জিনিসগুলো আছে, ইনপুট সাপ্লাইগুলো যদি অন টাইমে হয়, ডিজেল, পেট্রোল কিংবা পেস্টিসাইড, এগুলা যদি ঠিকভাবে, ইনসেকটিসাইডগুলো যদি ঠিক সময় পেয়ে যায় আমাদের কৃষক সোনা ফলানোর কৃষক। সুতরাং ওদের টাকার দরকার নেই আসলে। এটা দেখেছি আমরা, প্রচুর টাকা অপচয় হয়, প্রচুর টাকা দুর্নীতি হয়। মানে কৃষকদের মাথায় কাঁঠাল রেখে দেখা যাচ্ছে যে অন্যজনে সেই সুবিধাটা নিয়ে নিচ্ছে। দর্শক, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট কেমন হচ্ছে সেটা নিয়ে কথা বলছিলাম। ছোটটা বিরতির পর আবারও আর্থিক খাতে বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদ জনাব মামুন রশিদকে নিয়ে আমরা এই আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইসমাইল মির্জা, শুভরাত্রির আজকের আলোচনায় শেষ মুহূর্তের বিরতির পর এখন আসছি আমরা আবারও একই বিষয় নিয়ে, কেমন হয়েছে আজকের বাজেট, যেটি ঘোষণা হচ্ছে, এবং আমরা অপেক্ষায় আছি এই বাজেটটি কেমন হবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট, এবং এই বাজেটের মিশ্র প্রতিক্রিয়া আমরা আলোচনা করলাম। একটা সবচাইতে মিস্টার মামুন রশিদ খুবই আলোচিত যে বিষয়, সেটা হচ্ছে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং কালো টাকা সাদা করা। আমরা পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবার যে বিষয়টি, সেই বিষয়টিতে আমরা দেখতে পাচ্ছি যে এত হাজার কোটি টাকা জব্দ হয়ে গিয়েছে, লন্ডনে বাড়ি জব্দ হয়ে গিয়েছে, ঢাকায় ইন্ডাস্ট্রি বিক্রি করে টাকা দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, বিদেশে যেসব টাকা ফ্লাইট হয়ে গিয়েছে, সেই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবার বিষয়ে এবারকার বাজেটে এমন কোনো দিক নির্দেশনা আপনার মনে হয় কিনা, বা কিভাবে সেটি সম্ভব, বাস্তবায়নযোগ্য কিনা? এটা সুকঠিন। আমার 2007 এবং 2008 অভিজ্ঞতা বলতে পারি, ওই সরকারটি কিন্তু, আমার যদি অভিজ্ঞতা ভুল না হয়ে থাকে, তাদের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করেছি, টাস্ক ফোর্সকে ট্রেনিং দিয়েছি, এনবিআর, সিআইডি, তারপরে এনএসআই, তাই না, সকলের সমন্বয়ে যে টাস্ক ফোর্স করা হয়েছিল, দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স, তাদেরকে অনেকবার ট্রেনিং দেওয়ার সুযোগ হয়েছে। আমরা যেহেতু সরকার চাচ্ছিলেন আমরা যাতে সহায়তা করি, আমরা কিন্তু আমাদের কলিগদের উইথ এক্স এফবিআই ব্যাকগ্রাউন্ড, তাদেরকে এনেও আমরা মানে ট্রেনিং দিচ্ছি টাস্ক ফোর্সকে। আমরা মনে করি আমরা অবদান রাখার চেষ্টা করেছি। আমি নিজেও একজন প্রশিক্ষক ছিলাম ওই ইয়েতে, যেহেতু এনবিআর এবং অন্য দেশ, বাংলাদেশ ব্যাংক, তাদের সাথে কাজ করার অনেক দিনের অভিজ্ঞতার আলোকে। তো আমার মনে হয় যে 2007-08 সরকারটি এজ এ সরকার ওয়াজ লিটল বিট স্ট্রঙ্গার দেন প্রেজেন্ট সরকার সামগ্রিকভাবে। এটা আরেকটা কারণ হচ্ছে সরাসরি আর্মি ব্যাক ছিল তারা। এখানে তো আর্মি একটা সহায়কের ভূমিকা আছে। ইফ ইউ কল আর্মি, আর্মি উইল কাম, আদারওয়াইজ দে ডোন্ট হ্যাভ এনি রোল। সরকার হয়তো চায় না। আর দ্বিতীয় হচ্ছে বাচ্চারা যে চায় না, এটা তো আমি জানি। সো আর দ্বিতীয় হচ্ছে যে তখনও আমরা একটা পাচারকৃত অর্থ ফেরত আনতে পেরেছিলাম, একটাই, পরবর্তীকালে পেরেছিলাম, ইনিশিয়েটিভ নিয়েছিলাম আগেই, সেই টাকাটি সিঙ্গাপুর থেকে। যখন আমি সিঙ্গাপুরের ওই সিওর সাথে কথা বলি, উনি আমাকে বলেছিলেন সিঙ্গাপুর হ্যাজ বিন বিল্ট আপ on the basic premise of maintaining customer confidentiality as a financial center. So তুমি যদি তোমার দেশে কেস করে না জিতো, তুমি যদি আমার দেশে এসে কেস করে না জিতো, আমাকে যদি আদালত না বলে, আমি টাকা ফেরত পাঠাতে পারবো না। গ্রাহকের গোপনীয়তা রক্ষা করা আমার মৌলিক দায়িত্ব। ব্যাংকিং সিস্টেমটা আমরা এইভাবে ডেভেলপ করেছি সিঙ্গাপুরে। তা না হইলে সিঙ্গাপুরে ব্যক্তিগত ডিপোজিট ছিল $22 বিলিয়ন। আমি যখন অডিট করি ওয়েলথ ম্যানেজমেন্ট, সেই সময়ে 2008 কি 2009, আমি ভুলে গেছি। সো এই আলোকে তখন তার $22 বিলিয়ন মধ্যে $14 বিলিয়ন শুধুমাত্র ইন্দোনেশিয়ার ধনকুবেরদের ব্যক্তিগত ডিপোজিট। আচ্ছা। সো কিভাবে ঢুকলো সিঙ্গাপুর? সিঙ্গাপুর তো ভেরি স্ট্রিক্ট, এমবেডেড হয়ে ঢুকে গেছে।
সুতরাং কালো টাকা কোত্থেকে আসছে, কিন্তু কালো টাকা যখন সিঙ্গাপুরে ঢুকেছে কেওয়াইসি করে, ট্রানজাকশন প্রোফাইল অডিট করে, তখন কিন্তু এমবেডেড হয়ে ঢুকে গেছে, সাদা টাকা হিসেবে ঢুকেছে। এই জন্য আপনি কেস করা ছাড়া সিঙ্গাপুরতে টাকা আনতে পারবেন না। ইয়েস, আপনি স্পট করতে পারেন, কিন্তু এইবার আবার একটা ভালো দিক আছে। তখন যেমন ওয়ার্ল্ড ব্যাংক, ইউএন, তারপরে ইউকে কিংবা এফসিডিও প্রত্যক্ষভাবে জড়িত ছিল না। এবার বাংলাদেশ ব্যাংক যে টাস্ক ফোর্স করেছে এবং বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে যে টাস্ক ফোর্স হয়েছে, অর্থ মন্ত্রণালয়, এগেইন সিআইডি, এনএসআই, এনবিআর সকলকে মিলে এই টাস্ক ফোর্সটাকে প্রত্যক্ষভাবে সহায়তা করছে এফসিডিও, ইউএন, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএসএআইডি। তো এবার আমার মনে হয়, এবং বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর যেভাবে চিন্তা করছেন এবং তার যে টাস্ক ফোর্সের মেম্বাররা তারা যেভাবে চিন্তা করছে এবং তারা যেভাবে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনারা আগের তুলনায় বেশি সাকসেস পেতে পারেন। আমি একটা ছোট্ট টেকনিকের বিষয়, আমার ভুল হলে আপনি ধরিয়ে দিবেন। বাংলাদেশ থেকে ট্রেড বেজ মানি লন্ডারিংটা যেটা হয়ে গেল, আমরা ওভার ইনভয়েসিং করে, মেইনলি আমরা যদি ফার্নেস অয়েলের কথা ধরি, আমরা যদি সারের কথা ধরি, কয়লার কথা ধরি, তাহলে বাংলাদেশের যে কোম্পানিটা পাওয়ার প্ল্যান্ট করছে সেই কোম্পানিটাই কিন্তু ফার্নেস অয়েলটা ইম্পোর্ট করছে। বাংলাদেশের এই কোম্পানির বাজারের ল, অথবা সে নিজেই হচ্ছে বি কোম্পানি সিঙ্গাপুর বা দুবাই থেকে এক্সপোর্ট করছে। তাহলে যে ফার্নেস অয়েল হয়তো বা 101 টাকা দাম বা 100 টাকা দাম, সেটা তিনি সিঙ্গাপুর থেকে বা দুবাই থেকে পিআই দিয়ে দিল $300। তো সেই টাকাটা তো 100 টাকার ফার্নেস অয়েলটা আমরা কিনে ফেললাম $300 দিয়ে। সিঙ্গাপুরে তো বৈধভাবে টাকা ঢুকে গেল, এবং সে যারা এইসব ফার্নেস অয়েল বা পাওয়ার প্ল্যান্ট করতেন, তো তার ওখানে তো টাকাটা বৈধ হয়ে গেল এবং সেখানে সে ট্যাক্স পে করে দিল। তো সেই টাকাটা আমরা কিভাবে বাংলাদেশে ফেরত আনবো, যেটা আমরা কয়লার ক্ষেত্রে দেখেছি? না, এটা পারা যাবে না। ট্রেড বেস মানি লন্ডারিং এর টাকা ফেরত আনা খুবই টাফ। এই জন্য আমরা তখনই বলছিলাম, আপনার মনে আছে কিনা, যে আমাদের গাইডলাইনের দুর্বলতা রয়ে গেছে। আমাদের যেহেতু আমরা কাকে কাকে অ্যাপ্রুভাল দিয়েছি, তারপর হচ্ছে আর্মস লেংথ ডিস্টেন্স তারা মেনটেন করতে পেরেছে কিনা, অডিটের ভাষায় বললাম, তারা কি স্বকীয়তা বজায় রাখতে পেরেছে কিনা, নৈতিকতা বজায় রাখতে পেরেছে কিনা। আমাদের তো শস্যের মধ্যে ভূত। আমরা যে গাইডলাইনগুলো করেছি, পেমেন্ট গাইডলাইন পাওয়ার মিনিস্ট্রিতে, এগুলো তো ফেভারিটিজমের ভিত্তিতে করা হয়েছে, কিছু সংখ্যক লোককে সহায়তা দেওয়ার জন্য। তার বিনিময়ে একজন তো পত্রিকায় এসছে, আমি জানি না অনলাইন পত্রিকায় ওটা বলেছেন কিনা, যে এই যে পরিমাণ টাকা একটা গোষ্ঠীর মাধ্যমে পাচার হয়ে গেছে, তার অর্ধেক নাকি একজন এখন জেলে আছেন, একজন ব্যবসায়ী, সরকারের অত্যন্ত নৈকট্য লাভের সমর্থ একজন লোকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ওখানে। এটা তো এসছে ওই যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, কতটুকু সত্য আমি জানি না। ওখানে তো প্রচুর নাকি এখন ভুয়া জিনিস বেশি যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলা হয়েছে তার 50% প্রায় ওই একটি পরিবারের দুজন লোক পেয়েছে, একজন পুরুষ সন্তান, একজন নারী সন্তান। সো এই কারণে যে এগুলোর তো সুযোগ আমরা করে দিয়েছি আইনের ফাঁকফোকর দিয়ে। আমাদের তো ম্যাক্সিমাম টাকাই কিন্তু হুন্ডিতে কত টাকায় গিয়েছে, ম্যাক্সিমাম টাকা তো ট্রেড বেস মানি লন্ডারিং হয়ে গিয়েছে। ইভেন আপনি এটা বুঝবেন নিশ্চয়ই, যে আমরা লন্ডনে যে বাড়িগুলি বা বিভিন্ন যে বাড়িগুলি জব্দ করার কথা যে বাংলাদেশ ব্যাংক বলছে, সেখানে তারা অ্যাটর্নি দাঁড় করালে তো সেটা টিকবে না। তার কারণ হচ্ছে কি, সে তো ওখানে যখন বাড়িটা কিনে সেখানে তো সকল প্রসিডিউর মেনটেন করে সে বাড়িটা কিনেছে। বাংলাদেশ ব্যাংকের বা আমাদের অন্য নানা রকম অনুসন্ধানী কার্যক্রমের কারণে আপাতত হতে হয়েছে। ভবিষ্যতে কি সেটা আসলে সেই বাড়ি বিক্রি করে টাকা আনা সম্ভব কিনা? এত তো আশাবাদী হয়ে যাবে না। বললাম যে আমি ইউকে নিজে হেল্প করছে আমাদেরকে, এফসিডিও। এই জন্য ইউকে একটা মানে আন্ডার ফোকাস আছে। সিঙ্গাপুরে আবার কেস করে রেখেছে এসালম। সিঙ্গাপুরে মিস্টার আজিজ খান সামিটের পত্রপত্রিকার শোনা যায় উনি কি করেছেন না করেছেন ওটা তো আমরা জানি না, না বলে বলা উচিত আনপ্রফেশনাল হবে। কিন্তু উনি তো সিঙ্গাপুরের এখন হয় পিআর হোল্ডার কিংবা সিটিজেন। তো সেই ক্ষেত্রে তো সিঙ্গাপুর কি, প্রথম কথা হচ্ছে সিঙ্গাপুরে যখন টাকাটা ঢুকে সেটা কি কালো টাকা হিসাবে ঢুকেছে কিনা? সিঙ্গাপুরে যদি টাকা ঢুকে সাদা টাকা হিসাবে, আপনি কিভাবে আনবেন বলেন? তো আমার তো সব টাকাটা, কালো টাকাটা কি সাদা করে সিঙ্গাপুর ঢুকিয়ে দিল। তো তারও উপায় আছে, যদি আপনি ইউএন ডিকটাট অনুসারে আপনি যদি প্রমাণ করতে পারেন কোর্টে যে টাকাটা যেভাবে আসুক, এই টাকাটা হচ্ছে বাংলাদেশের দুর্নীতির টাকা, সাধারণ জনগণকে ডিপ্রাইভ করে, সাধারণ জনগণের পেটে লাথি মেরে, সাধারণ জনগণের ভাগ্যকে
প্রবঞ্চিত করে এই টাকাটা পাচার হয়ে সিঙ্গাপুরে আসছে। তো এটা প্রমাণ যদি করতে পারেন আপনি, সেটা কি হবে? আমি যদি জিনিস কিনা বেচা করছি, জনস্বার্থ আইনের তত্ত্বাবধানে আপনি কেস করে জিতেন, তাহলে পাইতে পারেন, নাহলে পাবেন না। কারণ তারা কি সিঙ্গাপুরের নাগরিক যারা ট্যাক্স দেয়, ধরেন যারা যারা আছে এখন সিঙ্গাপুরে, তাদেরকে দেখবে কোন, তাহলে কেন এই পদ্ধতি আনলো কেন? সিঙ্গাপুরে হোটেল কিনেছে, সিঙ্গাপুরের ব্যাংকে ডিপোজিট করেছে, সিঙ্গাপুর থেকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করে পাঠিয়েছে, সিঙ্গাপুরের ব্যাংকের মাধ্যমে দুবাই পাঠিয়েছে। তো সবকিছু তো ওয়েল এমবেডেড রেমিটেন্স, ইনওয়ার্ড রেমিটেন্স, আউটওয়ার্ড রেমিটেন্স, দুইটাই। তো যখন ওরা বুঝতে পেরেছে সিঙ্গাপুর মাইট ক্র্যাক ডাউন, সিঙ্গাপুরের মনিটারি অথরিটি ইজ ভেরি স্ট্রং, সিঙ্গাপুরের পুলিশ ইজ ভেরি স্ট্রং, ল এনফোর্সমেন্ট এজেন্সি ইজ ভেরি স্ট্রং, সুতরাং তখন তারা কি করেছে, সিঙ্গাপুরের যে তাদের তো সাদা টাকা, তারা ডিবিএস বলেন, তারা এই ওসিবিসি বলেন, এই সমস্ত ব্যাংকের মাধ্যমে আস্তে করে তারা দুবাই পাঠিয়ে দিয়েছে। তারপর দুবাইয়ের ল কিছুটা শিথিল, এখন তারা আবার চেষ্টা করছে কঠিন করার জন্য। এখন আবার দুবাই থেকে অন্য জায়গায় চলে যাবে যেখানে কিছুটা শিথিল। এভাবে তো ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ফ্লো কিন্তু এভাবে চলে। তারপরে আবার তারা ওই টাকা নিয়েছে, হয়তো সৌদি আরবের টাকাটা দুবাই কিনে ফেলেছে, দুবাই রেখে দিয়েছে, রিয়ালটা, দিরামটা, এগুলা তারা পাঠিয়েছে কোথায়? এগ্রিগেটরদের মাধ্যমে ইউএসএ তে। আপনি তো জানতেই পারছেন না আসলে রেমিটেন্সের সূত্র কোথায়। এখন সৌদি আরবের মানে এগ্রিকালচার প্ল্যান থেকে আমি টাকা নিচ্ছি ইসলামী ব্যাংকের মাধ্যমে, আগে ওই 6টা ব্যাংকও কিছুটা দায়ী, একক মালিকানাধীন 6টা ব্যাংক। শুধু আমি নিচ্ছি কৃষি খামার থেকে টাকাটা মানে রিয়েলের আকারে, সেইটা করে আমি জমা দিলাম একজন এগ্রিগেটরের কাছে, সে রিয়েলটা ডলার করে নিয়ে গেল ইউএসএ তে। তারপরে ইউএস থেকে কতটুকু রেমিটেন্স আসবে, কতটুকু আসবে না, কি দামে বিক্রি করবো ব্যাংকগুলোর কাছে, ব্যাংকগুলোকে জিম্মি করবো কিনা, আমদানিকারকদেরকে জিম্মি করবো কিনা, ব্যাংকের থ্রুতে, ব্যাংকের লোকেরাও পয়সা বানাচ্ছে, আমদানিকারকরা হায়াসান হোসেন করছে, যদি তারা পাসন করে না দিতে পারে এই মূল্যটা অন্যের সাধারণ ভোক্তার উপরে। তো সাধারণ ভোক্তা আবার আলটিমেটলি কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? মানি লন্ডারিং কথা বলেন, সেই মানে ট্রেড বেস মানি লন্ডারিং এর কথা বলেন, হুন্ডির কথা বলে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই আমদানিকৃত পণ্যের ভোক্তারা। দাম বেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আসলে আলোচনাটা আর একটু বেশি দীর্ঘায়িত করতে পারলে আরো স্পষ্ট বুঝতে পারতাম। তবে তারপর আমরা যতটুকু বুঝতে পারছি সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেটটি হয়েছে তা তাদের সাধ্য মতো চেষ্টা করেছে যে এই বাজেটটিকে যাতে অন্যান্য বছরের বাজেটের চাইতে অন্ততপক্ষে একটু ব্যতিক্রম করবার জন্য। তারপরে মাত্র 9 মাসের একটি সরকার, এবং আমরা জানি যে বিগত সরকার বা আমাদের ঘাড়ে প্রায় $100 বিলিয়ন যে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমাদের 2.5 থেকে 2-3 বিলিয়ন ডলার মতো প্রতি বছরই আমাদেরকে হয়তো বা সেই ঋণের পরিষেবা পরিশোধ করতে হবে। সব মিলিয়ে আমরা একটা আর্থিক যে কালো দাগের সন্ধিক্ষণে আছে, সেই সন্ধিক্ষণে আমাদের যে আলোচক যারা মামুনুর রশিদ আমাদেরকে হতাশ না হয়ে সকলকে একসাথে কাজ করবার জন্য আহ্বান করলেন। আমরা আশা করব আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, প্রধান রাজনৈতিক দল বিএনপি রয়েছে, জামাত রয়েছে, ছাত্ররা রয়েছে, সবাই মিলে সরকারকে সাহায্য করে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামী বাজেট যাতে আমাদের কোনো হাইহুতাশের বাজেট না হয় সে প্রত্যাশা রেখে যারা মামুনুর রশিদ ভাই, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে ইসমানী মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।